কোচবিহার। উত্তরবঙ্গের এই জেলাটি পশ্চিমবঙ্গকে আলাদা করেছে আসাম রাজ্য থেকে। একদা রাজশাসিত এই রাজ্যটির মূল আকর্ষণ এখানকার রাজপ্রাসাদ। এই কোচবিহার রাজপ্রাসাদটি নির্মাণ করেন কোচ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1897 সালে। এছাড়াও নৃপেন্দ্র নারায়ণের আরেক কীর্তি হল কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দির, যেখানকার রাসের উৎসব পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণ। এছাড়াও এখানে রয়েছে সাগর দিঘি এবং কামতেশ্বরী মন্দির। তো চলুন একদিনের ছুটিতে কলকাতা থেকে ঘুরে আসি কোচবিহার। কলকাতা থেকে যারা কোচবিহার বেড়াতে আসবেন তাদের নামতে হবে নিউ কোচবিহার স্টেশনে। এখানে হাওড়া এবং শিয়ালদা থেকে কিছু ট্রেনের ডেসক্রিপশন দেওয়া হলো। নিউ কোচবিহার স্টেশন থেকে কোচবিহার শহর মোটামুটি 5 কিলোমিটার। আমার এবারে কোচবিহার ভ্রমণের আস্থানা ছিল কোচবিহার যুব আবাস। কোচবিহার যুব আবাসটি কোচবিহার স্টেডিয়ামের মাঝখানে। এখানে সিঙ্গেল বেডের ভাড়া নিয়েছিল প্রতিদিনের জন্য 500 টাকা। ইউথ হোস্টেলের সব থেকে যেটা ফেসিলিটি এই কোচবিহার যুব আবাসে, সেটা হচ্ছে লোকেশান। এটা এমন একটা সেন্টার জায়গায় আছে যেখান থেকে বেরোলেই হচ্ছে কোচবিহার রাজবাড়ি, আর আপনি পায়ে পায়ে হেঁটে কিন্তু পুরো কোচবিহারটাকে কভার করে নিতে পারবেন। আর ঘর আগেও দেখিয়েছি। আর এর সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এদের এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা এত সুন্দর, চারদিকে পুরো সবুজ, আর দূরে হচ্ছে এই কোচবিহার স্টেডিয়াম, আর এই হচ্ছে রাজবাড়ি। তো আমি এখন যাব। সকাল 10টায় রাজবাড়ি খোলে, শুক্রবার বন্ধ থাকে এটা। আপনাদের শুক্রবার বাদ দিয়ে আসতে হবে। আর এন্ট্রি ফি হচ্ছে ভারতীয়দের জন্য 25 টাকা। 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। এখানে লেখা রয়েছে কোচবিহার রাজবাড়ির ইতিহাস। 1887 সালে এই রাজবাড়িটি কোচ নৃপতি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ সম্পূর্ণ ইউরোপীয় স্থাপত্যে এটি তৈরি করেন। এবং প্রথমে এটা ত্রিতল বিশিষ্ট ছিল, 3 তলা ছিল। তারপরে দেখা যাচ্ছে যে 1897 সালে যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের দরুন এটি ওপরের তলাটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় এবং এটি দ্বিতল বিশিষ্ট এখন। চলুন ভেতরে যাই। এখানে এন্ট্রি ফি লাগলো এই দিকে 25 টাকা। পাশে একটা সুন্দর পার্ক দেখছি, এবং এখানে এখন দুপুরবেলা, এখন বাজে ঠিক 10:30, সবে খুলেছে মিউজিয়াম। এখানে মনে হয় বিকেলে এলে এখানে অনেক ভিড় দেখা যায়। বেড়ানোর পক্ষে কিন্তু আজকের ওয়েদারটা একদম আইডিয়াল। হালকা হালকা মেঘ আছে, মাঝে মাঝে আবার রোদ্দুরও উঠছে। গরম আছে, তবে বর্ষা যেহেতু উত্তরবঙ্গে ঢুকে গেছে, সেহেতু খুব গরম অনুভব হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু খুব এনজয় করছি। আসুন এক নজরে জেনে নিই কোচ শাসকদের ইতিহাস। মোট 21 জন রাজা 1522 সাল থেকে শুরু করে 1949, মানে প্রায় 400 বছরেরও বেশি সময়কাল ধরে রাজত্ব করেন এই রাজ্যটিতে। পরাধীন ভারতেও এটি ছিল সম্পূর্ণ পৃথক এক রাজ্য, যা অতীতের কামরূপ রাজ্যের অধীনস্থ ছিল।
ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর শেষ কোচ রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ এটিকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং এটি একটি পৃথক জেলা হিসেবে পরিচিতি লাভ করে। কোচবিহার রাজপ্রাসাদের মধ্যে কিন্তু ফটো এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ বারণ। মোটামুটি 5টি ঘর মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাজপরিবারের নথি, তাদের অস্ত্রশস্ত্র, তাদের আসবাবপত্র প্রভৃতি। কোচবিহার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চলে আসুন কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে। এখানকার রাস উৎসব গোটা পশ্চিমবঙ্গে একটি অন্যতম ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব হিসেবে পরিচিত। মদনমোহন বিগ্রহের পাশেই রয়েছে কালী এবং দুর্গার মন্দির। এখানে কিন্তু বলি প্রথা হয়। এ প্রসঙ্গে জানা গেল যে কোচবিহার জেলার 4টি মহকুমায় এই দেবোত্তর ট্রাস্টের প্রায় 25টিরও বেশি মন্দির রয়েছে, যার মধ্যে কামতেশ্বরী মন্দির অন্যতম পুরাকীর্তি। আর আমাদের ইউথ হোস্টেলের থেকে কাছারি মোড়ের দিকে যদি আপনি আসেন, সাগরদিঘি মিউনিসিপ্যালিটি যে রাস্তায়, সেই রাস্তায় ডান দিকেই হচ্ছে সাগরদিঘি। এটা একটা বড় ঝিল এবং এর চারদিক খুব সুন্দর করে পার করে রেনোভেট করে দিয়েছেন এখানকার মিউনিসিপ্যালিটি থেকে। কোচবিহার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে এখানে কিন্তু সমস্ত কিছু ইজিলি অ্যাভেলেবেল। এই হচ্ছে সাগরদিঘি। এই সাগরদিঘিকে কেন্দ্র করেই কিন্তু কোচবিহার শহর। একে ঘিরেই রয়েছে কোর্ট, হাসপাতাল, মিউনিসিপ্যালিটি এবং সবথেকে মজার জিনিস হলো এখানে ওই পুরনো রাজপরিবারের বাড়িগুলিকেই ব্যবহার করা হয়েছে। কোনোটি মিউনিসিপ্যালিটি ভবন, কোনোটি কোনো সরকারি দপ্তর হিসেবে। রাতের বেলায় এই সাগরদিঘির চারদিকে যখন কোচবিহার শহর আলোকমণ্ডিত হয়ে ওঠে, তখন বসে বসে বেশ সময়টা কেটে যায়। তো কেমন লাগলো আমার এই একদিনের কোচবিহার ভ্রমণ? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ট্রাভেলার ডক্টর অনিন্দ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আজকের জন্য বিদায়।